তাহলে আমরা ফার্টিলিটি বলতে বোঝাচ্ছি যেটা লাইভ বার্থ হবে আমাদের, প্রোডাকশন অফ এ লাইভ বার্থ, সেটাকে আমরা ফার্টিলিটি বলবো। তার মানে হচ্ছে যে স্টিল বার্থ হবে সেটাকে কিন্তু আমরা ফার্টিলিটির মধ্যে কাউন্ট করব না। ইনফার্টিলিটি হচ্ছে ইনঅ্যাবিলিটি টু প্রডিউস এ লাইভ বার্থ। তার মানে হচ্ছে যারা স্টিল বার্থ, যারা মৃত সন্তান প্রসব করছে তাদেরকে কিন্তু আমরা ইনফার্টিলিটির ভিতরে ক্যালকুলেট করছি। তারপরে এখানে প্যারিটি একটা শব্দ আছে। প্যারিটি হচ্ছে নাম্বার অফ চিলড্রেন বর্ন অ্যালাইভ টু এ উইম্যান। তার মানে হচ্ছে ফার্টিলিটির সাথে প্যারিটির একটা সম্পর্ক আছে, যে একজন মা কতজন জীবিত সন্তান প্রসব করছে সেটাকে আমরা বলছি প্যারিটি। গ্র্যাভিডিটি হচ্ছে নাম্বার অফ, দেখতে পাচ্ছেন আপনারা? জি আচ্ছা ম্যাম। আচ্ছা, ঠিক আছে। দেখতে বা শুনতে সমস্যা হলে আমাকে জানাবেন, হ্যাঁ? অনেক সময় নেটওয়ার্কের কারণে প্রবলেম হয়। আচ্ছা, এখন হচ্ছে গ্র্যাভিডিটি। গ্র্যাভিডিটির সাথে কিন্তু আপনার এই লাইভ বার্থের কোনো সম্পর্ক নাই। তার মানে একটা উইম্যান যতবার প্রেগনেন্ট হচ্ছে সেই নাম্বারটাকে বলা হচ্ছে গ্র্যাভিডিটি। তাহলে গ্র্যাভিডিটির সাথে প্যারিটির ডিফারেন্সটা হলো যে কনসেপ্ট করলেই সেটাকে আমরা গ্র্যাভিডিটি বলছি, কিন্তু প্যারিটি হচ্ছে অবশ্যই শিশু জীবিত থাকতে হবে। ফেকান্ডিটি হচ্ছে ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি টু কনসেভ। এখন বাংলাদেশে যে স্টেরিলিটি খুব বেশি হচ্ছে, বিশেষ করে সেকেন্ডারি স্টেরিলিটি, তার মানে তাদের ফিজিওলজিক্যাল ক্যাপাসিটি টু কনসিভটা লস হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলছি ইনফার্টিলিটি অথবা স্টেরিলিটি। তারপরে ইনফেকান্ডিটি, যেটা স্টেরিলিটি আমি এখনই বললাম, সেটা হচ্ছে ইনঅ্যাবিলিটি অফ এ উইম্যান টু কনসিভ। হ্যাঁ, স্টেরিলিটি আবার দুই প্রকার আছে, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি। প্রাইমারি হচ্ছে যে কখনোই কনসিভ করেনি। সেকেন্ডারি হচ্ছে একটা বাচ্চা হওয়ার পরে বা একের অধিক বাচ্চা হওয়ার পরে যখন তার স্টেরিলিটি ডেভেলপ করছে, সেটা সেকেন্ডারি স্টেরিলিটি। বর্তমানে বাংলাদেশে সেকেন্ডারি স্টেরিলিটিটা একটা রিমার্কেবল কি মানে অ্যালার্মিং সিচুয়েশন। বাংলাদেশে সেকেন্ডারি স্টেরিলিটির অনেকগুলো ফ্যাক্টরের জন্য রেসপন্সিবল। তার মধ্যে একটা হচ্ছে ওবেসিটি। এই সেকেন্ডারি স্টেরিলিটির একটা কারণ হচ্ছে যে ওবেসিটি। সেটা হচ্ছে যে যদি প্রথম বাচ্চা থেকে দ্বিতীয় বাচ্চার গ্যাপ খুব বেশি হয়ে যায়, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে ইউটেরাসে ফ্যাট ডিপোজিশন হয়ে সেকেন্ডারি স্টেরিলিটি বা হরমোনাল ইমব্যালেন্সের কারণেও অনেক সময় সেকেন্ডারি স্টেরিলিটি ডেভেলপ করে। আরেকটা হচ্ছে ফিকান্ডেবিলিটি, একটা হচ্ছে ফিকান্ডিটি আর এটা হচ্ছে ফিকান্ডেবিলিটি। এটা হচ্ছে প্রবাবিলিটি। এই আমার হচ্ছে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ ওইম্যানের কনসিভ করার প্রবাবিলিটিকে বলা হচ্ছে ফিকান্ডেবিলিটি। এই টার্মিনোলজি গুলো ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের এমসিকিউ বা কুইজ এক্সামের জন্য। তারপরে এই যে ফার্টিলিটি মেজারমেন্টের সোর্স কোথায়, আমরা কোন সোর্স থেকে ডেটা পেতে পারি, সেটা হচ্ছে সেন্সাস, ভাইটাল রেজিস্ট্রেশন সিস্টেম, ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল সার্ভে, ওয়ার্ল্ড ফার্টিলিটি সার্ভে, ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভিস। এই জিনিসগুলো থেকে আমরা ফার্টিলিটি মেজারমেন্টটা পেয়ে থাকি। এখন ফার্টিলিটি মেজারমেন্টের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে চাইল্ড উইমেন রেশিও, এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, ট্রুথ বার্থ রেট, জেনারেল ফার্টিলিটি রেট এবং টোটাল ফার্টিলিটি রেট। জিআরআরটা এতটা ইম্পর্টেন্ট না, আমাদের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, টোটাল ফার্টিলিটি রেট এবং জেনারেল ফার্টিলিটি রেটটা অনেকাংশেই ইম্পর্টেন্ট। ট্রুথ
বার্থ রেটটা আমরা ক্রুড ডেথ রেট যেভাবে করেছি একই রকম, শুধু এখানে পার্থক্যটা হচ্ছে লাইভ বার্থের সাথে এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ পপুলেশন। টোটাল নাম্বার অফ ডেনোমিনেটর একই থাকবে, শুধু নিউমারেটরে এখানে লাইভ বার্থ আর ওইখানে টোটাল নাম্বার অফ ডেথ ডিউরিং এ ক্যালেন্ডার ইয়ার। তাই তো? আপনারা কি ওই ফর্মুলাগুলো প্র্যাকটিস করার সুযোগ পেয়েছিলেন কেউ? মেজার্স অফ মর্টালিটি আপনারা কি আছেন আমার সাথে? জি ম্যাডাম, আছি ম্যাডাম। আচ্ছা, আপনারা কি কেউ প্র্যাকটিস করেছেন মেজার্স অফ মর্টালিটি? জি ম্যাডাম, পড়েছি ম্যাডাম। আচ্ছা, কোনো প্রবলেম হয়নি তো? না ম্যাডাম, সমস্যা হয়নি। আচ্ছা, ঠিক আছে। না ম্যাডাম, এখন পর্যন্ত কোনো সমস্যা পাইনি, এখন পর্যন্ত সমস্যা হয়নি আর। আচ্ছা, থ্যাংক ইউ। চাইল্ড উইমেন রেশিও হচ্ছে রেশিও অফ চিলড্রেন লেস দ্যান 5 ইয়ার্স পার 1000 উইমেন অফ চাইল্ড বেয়ারিং এজ। তার মানে হচ্ছে 15 to 49 আমরা বলছি রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ অথবা চাইল্ড বেয়ারিং এজ, আপনি যেভাবেই বলেন সেটার যে রেশিও। চাইল্ড উইমেন রেশিও নামেই বোঝা যাচ্ছে যে আন্ডার 5 চিলড্রেনের সাথে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ উইমেনের যে রেশিও হয় সেটাকে আমরা বলছি চাইল্ড উইমেন রেশিও। এখানে কিন্তু একদম পার 1000 উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন যে চাইল্ড উইমেন রেশিও যখন করছি তখন আমরা এটা পার 1000-এ ক্যালকুলেট করছি। এখানে একটা এক্সারসাইজ দেওয়া আছে আপনাদের। আজকে আমি দুটো হোমওয়ার্ক দিয়ে দিব। একটা হচ্ছে যে এই মেজার্স অফ ফার্টিলিটির আমার এক্সারসাইজ দেওয়া আছে, এই এক্সারসাইজ গুলো করবেন আপনারা। এবং আরেকটা অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের, সেটা হচ্ছে পপুলেশন পলিসি অফ বাংলাদেশ। এই অ্যাসাইনমেন্ট দুইটা আমি দিলাম। আজকে হচ্ছে মানে 2 উইকস সময় পাবেন আপনারা, 2 উইকস এর মধ্যে এইটা আপনারা আগামী ক্লাসে সাবমিট করবেন মেজার্স অফ ফার্টিলিটির অঙ্কগুলো। আর হচ্ছে পপুলেশন পলিসি অফ বাংলাদেশ, এটা অ্যাসাইনমেন্টটা করার জন্য আপনারা 2 উইকস সময় পাবেন। আজকে রবিবার, তাহলে হচ্ছে আগামী রবিবারের পরের রবিবারে আপনারা আমাকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন এবং অ্যাসাইনমেন্টটা ডক্টর আরিফের কাছে আপনারা দিবেন। উনি সবগুলো অ্যাসাইনমেন্ট কম্পাইল করে আমাকে একটা জিপ ফাইল মেল করে দিবেন। হ্যাঁ, ডেডলাইনটা একটু মাথায় রাখবেন, ফলো করার চেষ্টা করবেন। আপনাদের ইভালুয়েশন প্রসেস অলরেডি আপনারা অনেকগুলো এক্সাম দিয়ে ফেলেছেন, আপনারা জানেন যে কুইজ এক্সাম এবং অ্যাসাইনমেন্টেও আপনাদের মার্ক যেটা থাকে সেটা অ্যাড হয় ফাইনালের সাথে। হ্যাঁ, আমরা ডেমোগ্রাফি আর বেশি লেকচার বাকি নেই আপনাদের। পপুলেশন প্রজেকশন এন্ড পপুলেশন এস্টিমেশন আছে আর লাইট টেবিল আছে। হ্যাঁ, আর আপনারা যদি চান, যদি মনে করেন যে একটা রিভিউ ক্লাস দরকার, তাহলে একটা রিভিউ ক্লাস হবে। তো এই 3টা ক্লাস হার্ডলি আপনাদের আর ডেমোগ্রাফিতে হবে। ঠিক আছে? তো এর মধ্যে আপনারা রিভিউ করে ফেলেন, যার যেখানে সমস্যা আছে আমরা সেটা নেক্সট ক্লাস থেকে আলোচনা করব, চেষ্টা করব যে আপনাদের ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার। ঠিক আছে? তাহলে দুটো কাজ দেওয়া হলো, দুটো অ্যাসাইনমেন্ট। একটা হচ্ছে মেজার্স অফ ফার্টিলিটির এক্সারসাইজ, আর একটা হলো পপুলেশন পলিসি অফ বাংলাদেশ। ম্যাডাম, মানে অ্যাসাইনমেন্টের কোনো মানে ইনস্ট্রাকশন থাকবে না ম্যাডাম? অ্যাসাইনমেন্টের ইনস্ট্রাকশন থাকবে না। প্রথমে পপুলেশন কি, বাংলাদেশের পপুলেশন কত, বাংলাদেশের এক্সিস্টিং পপুলেশন পলিসি কি, এই পপুলেশন পলিসির আপনার ইউজেস কি, লিমিটেশন কি, এগুলোই বর্ণনা করবেন। হ্যাঁ, তারপরে আমরা এখন যাচ্ছি চাইল্ড উইমেন রেশিও হয়ে গেছে, আমাদের হচ্ছে ক্রুড বার্থ রেট। এটা একই কথা, ইট ইজ ক্রুড বিকজ উই এস্টিমেট দ্য হোল পপুলেশন, নো স্পেসিফিকেশন। ওকে, এই জন্য এটাকে আমরা বলছি হ্যাঁ 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 অল বার্থ এন্ড অল এন্টায়ার পপুলেশনকে আমরা এখানে মেজার করছি, এই জন্য এটা ক্রুড।
তাহলে ক্রুড বার্থ রেটের যদি ফর্মুলা আমরা দেখি, দেখেন নাম্বার অফ লাইভ বার্থ ডিউরিং এ ইয়ার ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ পপুলেশন এট দ্যাট ইয়ার ইনটু কে। এই যে এই কেটা হচ্ছে 10⁻n, তার মানে হচ্ছে আপনার ডেসিমাল মিনিমাইজ করার জন্য আপনার যত সংখ্যা পর্যন্ত নিতে হবে সেটাই হচ্ছে আমার কে। আমরা ওই যে পার 1000 নিতে পারি, পার 100,000 নিতে পারি, পার 100ও নিতে পারি। হ্যাঁ, সেটা ওই যে ইন্টারপ্রিট করার সময় শুধু ওইভাবে উল্লেখ করতে হবে যে সাপোজ আমি যদি এখানে পার 1000 নিই তাহলে আমি উল্লেখ করব যে পার 1000 পপুলেশন, যেরকম এই যে এখানে আমি দেখাচ্ছি। আশা করি এখানে বুঝতে আপনাদের অসুবিধা হওয়ার কথা না। হ্যাঁ, তারপরে যেটা বোঝার আছে সেটা হচ্ছে জেনারেল ফার্টিলিটি রেট। জেনারেল ফার্টিলিটি রেট হচ্ছে টোটাল নাম্বার অফ লাইভ বার্ড divided by the number of women of childbearing age 15 to 49 into 1000। তাহলে এটাকে আমরা জিএফআর বলছি। জিএফআর কে আমরা যদি টোটাল নাম্বার অফ লাইভ বার্ড কে আমরা বি ধরি, তাহলে আমাদের নিউমারেটর বি ডিভাইডেড বাই ডেনোমিনেটর পি। পি কত? 15 to 25। আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না? জি ম্যাডাম, দেখতে না, জেনারেলটা দেখতে পাচ্ছেন না ম্যাডাম, জেনারেলটা হ্যাঁ সেটাই বলছি আমি। ওকে, নো প্রবলেম, আমি আবার শেয়ার করছি। আচ্ছা, স্ক্রিন শেয়ার হতে থাক, আমরা কন্টিনিউ করি। আগে আমরা এজ স্পেসিফিক মর্টালিটি রেট ক্যালকুলেট করেছিলাম, মনে আছে আপনাদের? জি এজ ম্যাডাম, জি ম্যাডাম। স্পেসিফিক একই রকম এখানে হচ্ছে, ওইখানে মর্টালিটির সাথে ডেথের সম্পর্ক ছিল, এইখানে লাইভ বার্থ। তাহলে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটকে আমরা বলছি দ্য নাম্বার অফ লাইভ বার্থ টু ওমেন
of the specified age interval. As for example, এই যে আমরা 15 to 49 যে এজ গ্রুপ উইমেন নিচ্ছে, সেম এজ গ্রুপ উইমেনের আমরা লাইভ বার্থের সাথে টোটাল নাম্বার অফ উইমেনকে যখন ক্যালকুলেট করব, সেটা হবে আমাদের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। তাহলে আমরা জেনারেল ফার্টিলিটি রেট যেটা বলেছিলাম সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ লাইভ বার্থ ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ উইমেন অফ চাইল্ড বেয়ারিং এজ। সেটাকে আমরা জিএফআর সমান বি বাই পি, পি কত 15 to 49 পার 1000 পপুলেশন, এইভাবে আমরা ক্যালকুলেশনটা করতে পারি। তারপরে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটের কথা আমি বলছিলাম, সেটা হচ্ছে দেখেন যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটকে আমরা এইভাবে নিউমারেটর আমাদের নাম্বার অফ লাইভ বার্থ টু উইমেন অফ দ্য স্পেসিফাইড এজ ইন্টারভেল, আর ডেনোমিনেটর হবে দ্য নাম্বার অফ উইমেন অফ দ্য স্পেসিফাইড, মানে সেম এজ ইন্টারভেলটাকে আমরা এখানে কাউন্ট করব। তাহলে আমরা এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট পেয়ে যাব। এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট কেন ইম্পর্টেন্ট, কেন আমাদের এটা দরকার আছে, সেটা হচ্ছে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট আমাদেরকে কম্প্যারিজনে সাহায্য করে যে ফার্টিলিটি বিহেভিয়ার এট ডিফারেন্ট এজেস। তার মানে বাংলাদেশের প্রেক্ষিতে, নট অনলি বাংলাদেশ, সব দেশের প্রেক্ষিতে দেখা যায় যে আমরা বলছি 35 হচ্ছে আমাদের কি বলে হাই রিস্ক মাদার। তার মানে হচ্ছে আমরা বিলো 30-তে, বাংলাদেশের প্রেক্ষিতে বিলো 30-তে আমরা কনসিভ করতে সাধারণত এক্সেপশনাল আলাদা কথা, কিন্তু সাধারণত দেখা যায় যে আমাদের ফার্টিলিটি রেটটা 30 পর্যন্ত বেশি থাকে। তারপরে 31 থেকে 45 পর্যন্ত যে এজ গ্রুপ, সেটাতে কিন্তু তুলনামূলক কম হয়। এখন আমরা ওই কম্পারিজন করতে পারি যে ডিফারেন্ট এজ গ্রুপের ফার্টিলিটি বিহেভিয়ারটা কেমন। তারপরে হচ্ছে যে সময়ের সাথে সাথে এখন কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে 35 বা 40 এজ গ্রুপের ফার্টিলিটি রেটও আগের তুলনায় বেশি। কারণ কি? কারণ হচ্ছে লেট ম্যারেজ, তাই না? চাকরি হতে হবে, এস্টাবলিশ হতে হবে, লেখাপড়া শেষ করতে হবে, এই চিন্তা করতে করতে দেখা যায় যে এখন এই যে ফার্টিলিটি রেট সেটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। এবং শুধু সময় বয়স না, এটা কান্ট্রি বা নেশন ওয়াইজ চেঞ্জ হয়। পপুলেশনের ক্ষেত্রে দেখা যায় এখন আমরা শহর এবং গ্রামের কথাই যদি চিন্তা করি বাংলাদেশের প্রেক্ষিতে, তাহলে দেখব যে গ্রামে যেখানে এখনো বাল্য বিবাহ আমরা প্রতিরোধ করতে পারি নাই, সেই ক্ষেত্রে শহরে দেখা যাচ্ছে যে আমরা 30 বছরে হয়তো বিয়েই হচ্ছে আমাদের, হ্যাঁ। আর ওই যে বাল্য বিবাহ হলো, দেখা যাচ্ছে 14-15 বছরে সে মা হয়ে গেছে। তো এই যে, এবং বাংলাদেশের সাথে ইন্ডিয়া আমাদের একদম প্রতিবেশী দেশ, সেখানেও অনেক পার্থক্য। সেখানেও কিন্তু এই যে চাকরি হইতে হবে, সেটেলমেন্টের পরে তারা ম্যারেজ করবে এবং তাদের বাচ্চা কাচ্চা হবে। এই জন্য দেখা যাচ্ছে যে আমরা বাংলাদেশের সাথে যদি ইন্ডিয়ার ফার্টিলিটি এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট কম্পেয়ার করি, তাহলে দেখবো যে ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট ওই স্পেসিফিক এজ গ্রুপে বেশি, সেটা হচ্ছে 30+। হ্যাঁ, তারপরে হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট। টোটাল ফার্টিলিটি রেটের একটা আছে, তাহলে হচ্ছে আপনি যখন টোটাল ফার্টিলিটি রেট করতে যাবেন, আপনাকে অবশ্যই এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট ক্যালকুলেট করতে হবে। কারণ এই যে এইখানে দেখেন, আমি বলছি যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, এইখানে দেখেন আপনারা যখন
গ্রস জেনারেল ফার্টিলিটি রেট এবং গ্রস রিপ্রোডাকশন রেট যখন ক্যালকুলেট করতে যাবেন, আপনার আগে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট ক্যালকুলেট করে নিতে হবে। না হলে কি হবে, না হলে আপনি টোটাল ফার্টিলিটি রেটটা ক্যালকুলেট করতে পারবেন না। কারণ হচ্ছে টোটাল ফার্টিলিটি রেট মানে হচ্ছে সামেশন অফ এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট। এই সামেশনটা হচ্ছে আপনার মানে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেটের টোটালটা, মানে যোগফল। এবং এই যে ইনটু 5, এই 5টা কি আপনারা বলতে পারবেন? এই 5টা হচ্ছে এজ ইন্টারভেল। হ্যাঁ, এজ ইন্টারভেল। এই যে এই টেবিলটা দেখেন, 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, হ্যাঁ, 30 থেকে এখানে হবে হচ্ছে আপনার, এখানে যদি আমি ইয়ে করি তাহলে এখানে 45 দেখিয়েছে আমার, 15 থেকে 45, তো ওই জন্য এখানে এটা করা। এই 5 ইয়ার্স এজ ইন্টারভেল 15 থেকে 19 গুনলে আপনি দেখবেন 5, তাই না? এইটাই। এই অঙ্কটা দেখেন বোঝার সুবিধার্থে এই টেবিলটা করা হয়েছে। এই টেবিলটা যদি আপনি বুঝে যান তাহলে আপনি মেজার্স অফ ফার্টিলিটি খুব সহজেই ক্যালকুলেট করতে পারবেন। কিভাবে দেখেন, এইখানে আচ্ছা, এখানে করে দেওয়া আছে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট, কিন্তু এখানে যদি করে দেওয়া না থাকতো, আপনারা কি বলতে পারতেন 15 থেকে 19 বছরের এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট কত? কিভাবে হলো এটা? আগের যে ফর্মুলা আছে সেটা দিয়ে তো করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি, ফর্মুলাটা আছে করে নিয়ে টোটাল সব গ্রুপের জন্য টোটাল করে নিয়ে তারপরে মানে ফার্টিলিটি রেট বের করবে। একটু দেখেন, এখানে হচ্ছে 15 থেকে 19 বছরের টোটাল নাম্বার অফ লাইভ বার্থ কত? 15 থেকে 19 এর টোটাল নাম্বার অফ লাইভ বার্থ হচ্ছে 160 ডিভাইডেড বাই, হ্যাঁ, এই টোটাল উইমেন হচ্ছে 15 থেকে 19 বছরের নাম্বার অফ টোটাল উইমেন আছে 20, এই 160 ডিভাইডেড বাই 20, হ্যাঁ, এই জন্য এখানে হচ্ছে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট 8 আসছে। বুঝতে পারলেন? আচ্ছা, সময় শেষ হয়ে যাবে, আমরা এই লিংক দিয়ে আবার ঢুকবো সবাই, হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখেন এইখানে আবার একই ভাবে যে 20 থেকে 24 বছরের আমার এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট কত, এটা বলেন তো কেউ একজন। এই যে 66.7 আনসার হয়েছে, এটা কিভাবে? টোটাল 1200 কে 18 দিয়ে ভাগ করে। ভেরি গুড, ভেরি গুড, হ্যাঁ, ঠিক আছে। তার মানে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা নিউমারেটর এবং ডেনোমিনেটর কি নিচ্ছি। তার মানে হচ্ছে টোটাল নাম্বার অফ লাইভ বার্থ at the age of 20 to 24 divided by total number of women at the age of 20 to 24, হ্যাঁ, এটা করলেই, এটা দিয়ে 1200 দিয়ে 18 ভাগ করলে আমাদের আনসারটা এরকম আসে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আমাদের সামেশন অফ এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট 143.8। এখন আমরা একটু পিছনে যাই, এখানে টিএফআর টা কাউন্ট করেন তো আপনারা। টিএফআর সামেশন অফ এজ স্পেসিফিক ফার্টিলিটি। জি ম্যাডাম, মানে ম্যাডাম সব গ্রুপের স্পেসিফিক রেট বের করে না, এখানে করা আছে, করা আছে, ওটা মানে যোগ মানে টোটাল এখানে টোটাল করে নিব করা। জি, টিএফআর টা করেন, এখানে যোগ তো করা, হ্যাঁ। টিএফআর এর সূত্রটা আপনারা দেখেন যে সামেশন অফ এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট ইনটু 5, হ্যাঁ, ডিভাইডেড বাই 1000 করেন তো দেখি এটা আনসার কত হয়। আমি বুঝাতে পারছি আপনাদের? টিএফআর টা বের করতে বলছি। ম্যাডাম 0.7, ম্যাডাম 0.719।
আচ্ছা, তাহলে দেখেন 0.7 মানে হচ্ছে আমাদের টোটাল ফার্টিলিটি রেট খুবই লো, লেস দেন 1। এটা কিন্তু আসার কথা, ঠিক আছে, ভালো কথা। জি। ওকে, এখন দেখেন জিআরআর মানে হচ্ছে গ্রস রিপ্রোডাকশন রেট। জিআরআর কি বলছে যে জিআরআর ইজ দ্য এভারেজ নাম্বার অফ ডটার্স দ্যাট উড বি বর্ন অ্যালাইভ টু এ গ্রুপ অফ উইমেন if they survive to the end of their reproductive period if throughout their lives। আচ্ছা, সহজ কথায় আমি বুঝাই বলি আপনাদের, সেটা হচ্ছে আজকে যে মেয়ে শিশুটা জন্মগ্রহণ করছে, সে যদি তার ম্যারিড লাইফ পর্যন্ত জীবিত থাকে, তাহলে সে কতজন মানে গ্রস তার রিপ্রোডাকশন রেট কত হবে সেটাই। কারণ আজকে যে মেয়ে সেই তো একদিন মহিলা হবে, তাই না? তার যে 15 থেকে 45 ও 49 বছর বয়স পর্যন্ত সে কতজন শিশু জন্ম দিবে, এইটার একটা হিসাব হচ্ছে গ্রস রিপ্রোডাকশন রেট। দেখেন এখানে বলছে টোটাল নাম্বার অফ ফিমেল বার্থ ডিভাইডেড বাই টোটাল বার্থ ইনটু টিএফআর। ঠিক আছে, জিআরআরটা হচ্ছে যে যতজন মেয়ে শিশু জন্মগ্রহণ করছে আর টোটাল কতজন শিশু জন্মগ্রহণ করছে সেটার সাথে আপনি যদি টিএফআর কে গুণ করেন, তাহলে আপনারা এই গ্রস রিপ্রোডাকশন রেটটা পেয়ে যাবেন। তার মানে হচ্ছে এই একটা টেবিল যদি আপনারা করতে পারেন, এইখান থেকে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট বের হবে, সেখান থেকে টোটাল ফার্টিলিটি রেট বের হবে, সেখান থেকে আবার গ্রস রিপ্রোডাকশন রেট বের হবে। একটার সাথে আরেকটার কিন্তু লিংক আছে। হ্যাঁ, একটা ধাপ যদি বুঝতে অসুবিধা হয় তাহলে পরবর্তী ধাপটাও অসুবিধা হবে, এবং সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হবে যে ভুল। হ্যাঁ, একটা ধাপ ভুল হলে পরবর্তী ধাপটাও ভুল হয়ে যাবে। হ্যাঁ, এখানে করে দেওয়া আছে। হ্যাঁ, আপনারা একটু প্র্যাকটিস করবেন তাহলে পেয়ে যাবেন। এই যে টোটাল ফার্টিলিটি রেটকে আমরা বলছি 5 ইন্টু এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট পার 1000। এটা আমরা আগেই করে ফেলেছি, তাই না? প্রথমে ছিল এজ সামেশন অফ এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট ইন্টু 5। একই কথা, এটা 5 কে সামনে দিয়ে বোঝানো হয়েছে, অনেক সময় বোঝার ভুল হয় এই জন্য। ঠিক আছে, ম্যাডাম এখন এখানে 1000 কেন হলো ম্যাডাম? এটা কি টোটাল টোটাল নাম্বার না এটা? না, পার 1000 আপনি পার ও কত ও উইমেনে আচ্ছা কাউন্ট আচ্ছা করছেন। জি জি হ্যাঁ, জি ও সেটাই। ঠিক আছে, এখন গ্রস রিপ্রোডাকশন রেটটা আমরা কেন করছি, ইন্ডিকেটর কি? এই গ্রস রিপ্রোডাকশন রেট কি বলছে? গ্রস রিপ্রোডাকশন রেট আমার ফিউচার কনফার্ম করছে যে এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট 1 বছরে কত হবে। তার মানে যেই শিশুটা আজকে 1 বছর বয়স, সে আগামী 20 বছরের মধ্যে সে রিপ্রোডাকশনে যদি যায়, তাহলে দেখা যাবে সেই 20 বছর পরে 1 বছরের জনসংখ্যা কত হবে, সেটা আমি গ্রস রিপ্রোডাকশন রেট দিয়ে ক্যালকুলেট করতে পারবো। Gross reproduction rate is exactly like TFR, total fertility rate, except that it counts only daughters and literally measures reproduction. তার মানে টোটাল ফার্টিলিটি রেটে আমরা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ উইমেনকে কাউন্ট করছি কি হচ্ছে সামেশন অফ এজ স্পেসিফিক ফার্টিলিটি রেট দিয়ে, তাই তো? কিন্তু গ্রস রিপ্রোডাকশন রেটে আমরা শুধুমাত্র কাউন্ট করছি ডটারদেরকে, কারণ তারাই তো ভবিষ্যতে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ উইমেন হবে। হ্যাঁ, এখন এই যে ফার্টিলিটি অ্যানালাইসিস, এর কিছু কমপ্লেক্সিটি আছে। কি? involves two individuals of opposite sex. Risk is not universal in female population. Fecundity, sexual activity, conception and abortion. Repeatable event. বাংলাদেশের ক্ষেত্রে যেটা খুবই মারাত্মক সেটা হচ্ছে অ্যাবর্শনটা।
এটা হচ্ছে যে আপনার আহ, বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে যে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স আমাদের খুবই হাই, কিন্তু অ্যাবর্শনটা করে কি, অ্যাবর্শনের ক্ষেত্রে দেখা যায় যে আমার এই ফার্টিলিটি অ্যানালাইসিসে একটা কমপ্লেক্সিটি তৈরি করে। তার মানে কি, আমরা ইউজুয়াল অকারেন্স কি, আমরা চিন্তা করছি যে আমরা এখন রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটিতে আছি, তার মানে হচ্ছে যে দুই বাবা মা হলে দুটো সন্তান হবে, এইটাই নর্মাল ফেনোমেনা। কিন্তু তা হচ্ছে না। এই যে আর্লি ম্যারেজ বা চাইল্ডহুড ম্যারেজের কারণে দেখা যাচ্ছে অ্যাবর্শনের ঘটনা বেশি ঘটছে। তার ফলে কি হচ্ছে, ফার্টিলিটিটা হ্যাম্পার করছে। হ্যাঁ, এবং এই ঘটনা যে একবার হচ্ছে তা কিন্তু না, এটা রিপিটেড ইভেন্ট, বারবারই ঘটে থাকে। যেমন বয়স কম হলে অনেকেই চিন্তা করে যে এই নিজেই ছোট এখন বাচ্চাটা, এটা বারবারই ঘটে, কারণ তাদের ওই নর্মাল ফ্যামিলি প্ল্যানিং প্রসিডিওরটা তারা বুঝে না, বা ওই নলেজটা তাদের নাই। হ্যাঁ, এটা একটা কমপ্লেক্সিটি তৈরি করে ফার্টিলিটি মেজারমেন্টে। আর একটা জিনিস আছে, নিট রিপ্রোডাকশন রেট। এটা হচ্ছে সব সময়ে গ্রস রিপ্রোডাকশন রেটের চেয়ে কম হবে। কারণ কি, কারণ হচ্ছে যে এই যে আমরা বলছি যে আজকের ডটাররা ভবিষ্যতের রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ উইম্যান হবে, কিন্তু কিছু কিছু উইম্যান তো মারাও যায়, তাই না? এই বয়সের মধ্যে কিছু কিছু উইম্যান মারাও যায়। এই জন্য আমার গ্রস রিপ্রোডাকশন রেট থেকে নেট রিপ্রোডাকশন রেট সব সময় কম হবে। ঠিক আছে। আর একটা কথা যদি বলা হয়, তাহলে টোটাল ফার্টিলিটির অর্ধেক হবে নিট রিপ্রোডাকশন রেট। এই যে রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি, এটা আপনারা জানেন, আর বলার কিছু নাই। এটা ওই প্রথম দ্বিতীয় ক্লাসে মনে হয় আপনারা খুব ভালোভাবে বলেছিলেন। সেটা হচ্ছে যে রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি যখন নিট রিপ্রোডাকশন রেট 1 হবে, ক্লিক করো, এত ভয় পাওয়ার কি আছে? ক্লিক করলে কি খাই ফেলবো? হয় নাই ক্লিক। বড় করে রাখো। বড় বড়। তখনই আমরা বলতে পারবো যে আমরা রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটিতে বিলং করছি, যখন আমাদের নেট রিপ্রোডাকশন রেটটা 1 হবে। হ্যাঁ, এবং দেখেন এখানে তখন কি হবে, তখন আমাদের গ্রস রিপ্রোডাকশন রেটটা হবে লেস দ্যান 1, এবং টোটাল ফার্টিলিটি রেটটা হবে মোর দ্যান 1 রাফলি। হুম, তাহলে তখন আমার সিভিআর সমান সমান হয়ে যাবে সিডিআর, মানে আমার ক্রুড বার্থ রেট এবং ক্রুড ডেথ রেট ইকুয়াল হয়ে যাবে। তখন কি হবে, পপুলেশন গ্রোথ রেট 0 হবে। এটা বোঝা গেল যে আমার যখন রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটি হবে, তখন আমার পপুলেশন গ্রোথ রেট 0 হয়ে যাবে, এবং ক্রুড বার্থ রেট ক্রুড ডেথ রেটের সমান হয়ে যাবে। হ্যাঁ, আর তার খুব জি জি। কাছাকাছি কিন্তু বাংলাদেশ এখন, যেহেতু আমার রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটির খুব কাছাকাছি 2.1 আমাদের এখন
টোটাল ফার্টিলিটি রেট। হ্যাঁ, এটা যখন লেস দ্যান 2 হয়ে যাবে তখন আমরা বলতে পারবো যে আমরা রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটিতে বিলং করছি। ওকে, এখন এই যে গ্রস রিপ্রোডাকশন রেট এবং নিট রিপ্রোডাকশন রেট, এটা আমরা অলরেডি জেনেছি ফর্মুলাটা। এখন নিট রিপ্রোডাকশন রেট যখন 1 হবে, একই কথা আবার বলছি, নিট রিপ্রোডাকশন রেট যখন 1 হবে তখন আমরা এক্সাক্ট রিপ্লেসমেন্ট লেভেল ফার্টিলিটিতে বিলং করব। ঠিক আছে, এখন কি কি ডিটারমিনেন্টস আছে যেটা না হলে ফার্টিলিটিটা আমাদের হ্যাম্পার হবে? সেটা হচ্ছে যে মুসলিম কান্ট্রি যেহেতু আমরা বাংলাদেশ, সেহেতু আমাদের ম্যারেজ, ম্যারিটাল ডিসরাপশন, স্টেরিলিটি, পোস্টপার্টাম ফিকান্ডেবিলিটি, spontaneous intrauterine mortality, contraception and induced abortion, এই জিনিসগুলোর কারণে আমাদের ফার্টিলিটিটা হ্যাম্পার হয় বাংলাদেশের পার্সপেক্টিভে। ঠিক আছে, তাহলে আজকে আমরা আরেকটা ছোট্ট ক্লাস, একদম ছোট্ট, সেটা হচ্ছে এজিং, এটা শেষ করতে চাই। আপনাদের কোনো সমস্যা নাই তো? না ম্যাডাম, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমরা একদম ছোট্ট, খুব বেশি সময় লাগবে না, আমরা ওই ক্লাসটা তাহলে আজকে একটু শেষ করি। দেখতে পাচ্ছেন আপনারা? জি ম্যাডাম, জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এজিং। এজিংটা কি? এজিংটা একটা নর্মাল প্রসেস। হ্যাঁ, এটা কোনো ডিজিজ কন্ডিশন না, বা এটা কোনো আচ্ছা, এজিংটা একটা ডেভেলপমেন্টাল প্রসেস। সেটা কি বাংলাদেশের প্রেক্ষিতে আমরা কখন বলে থাকি পপুলেশনকে, কখন আমরা এজেড পপুলেশন বা জেরিয়াট্রিক কেস বলে থাকি? আপনারা আপনাদের তো ধারণা থাকার কথা যে আমরা কত বছর বয়সে বাংলাদেশের পপুলেশনকে আমরা বলছি যে এজিং পপুলেশন, জানেন আপনারা? 60 আপ, 60 মানে আমাদের 60 and above, 60 and above। 60 and above আমরা যদি গভর্নমেন্ট গভর্নমেন্ট জব, সার্ভিসকে গভর্নমেন্ট জব। কনসিডার করি, জি ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে 63 ইয়ার্স কে আমরা বলছি যে এজেড পপুলেশন। হ্যাঁ, এজিং কিছুই নাই, এজিংটা একটা ইন্টিগ্রাল এন্ড ন্যাচারাল পার্ট অফ লাইফ। আজকে যদি আমি বেঁচে থাকি, আমি একটা সময়ে বয়স্ক হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো, সেটা সুস্থই হোক অথবা অসুস্থই হোক। কিন্তু আজকে যে জন্মগ্রহণ করছে সে যদি বেঁচে থাকে, তার এক সময়ে বয়স বৃদ্ধি পাবেই, তাই না? এটা একটা ন্যাচারাল ফেনোমেনা, মানুষের সময়ের সাথে সাথে বয়স বাড়ে। তাহলে এজিংটাকে আমরা কি বলছি? এজিং ইজ দ্য প্রসেস অফ বিকামিং ওল্ডার, মানে বয়স্ক হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে আমরা বলছি এজিং। এজিং প্রসেসের কারণে আমাদের অর্গান, টিস্যু, সেল সব কিছুতেই চেঞ্জ আসে। হ্যাঁ, কি হয়, আমরা যদি নর্মালি চিন্তা করি তাহলে কি হয়, আজকে যে শিশু, সে তো ছোট, তার হাইট কম, তার প্রত্যেকটা অর্গানের ডেভেলপমেন্ট কম, এবং আজকে যে শিশু, সে দেখা যাচ্ছে 18 বছর পরে যখন সে অ্যাডাল্ট হচ্ছে,
তখন কি হচ্ছে, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওয়েল ডেভেলপড, তাই তো? একদম স্কিন থেকে শুরু করে দাঁত বলেন, চোখ বলেন, লাংস বলেন, কিডনি বলেন, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বয়সের সাথে ম্যাচিউর হয়। তারপরে কি হয়, তারপরে একটা বয়স পরে যে ডিজেনারেশন শুরু হয়, সেটা হচ্ছে আফটার 40, কারো ক্ষেত্রে 50। যারা খুব ওয়েল অর্গানাইজড লাইফ লিড করে তাদের ক্ষেত্রে এজিং প্রসেসটা তুলনামূলক স্লো হয়, যারা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে। হুম। তো দেখা যাচ্ছে একই এজ গ্রুপের বন্ধু বান্ধব আপনাদের মধ্যেও আছে, যে একই সাথে আপনারা লেখাপড়া করেছেন, কারো দেখা যায় যে দেখলে মনে হয় অনেক বয়স, আবার কারো মনে হয় কম বয়স। এটা হয় না? নিজেদের বন্ধু বান্ধবদের মধ্যেই কিন্তু হয়। হ্যাঁ, এটা কেন হয়? এটা হচ্ছে যে তার বডির স্ট্রাকচার, তার ফুড হ্যাবিট, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার অনেক ডিজিজ কন্ডিশনের কারণেও অনেকে দেখা যায় যে এই যে এজিং প্রসেসটা খুব দ্রুত হয়। হুম। টিস্যু তে চেঞ্জ আসে, স্কিনে অর্গানে চেঞ্জ আসে, এইগুলো এজিং প্রসেসের কারণে হয়ে থাকে। কি হয়, কানেকটিভ টিস্যুগুলো চেঞ্জ হয়ে যায়, যার ফলে দেখা যায় যে অনেক স্টিফ হয়ে যায়। দেখা যায় বয়সের সাথে সাথে আমাদের জয়েন্ট গুলো স্টিফ হয়ে যেতে থাকে। মুভমেন্টটা আগের মতো আমরা করতে পারি না। যেখানে আগে আমরা হয়তো দিনে 1 ঘন্টা হাঁটা কোনো ব্যাপার ছিল না, সেখানে একটা 60-65 বছরের লোককে যদি আপনি বলেন একটানা 1 ঘন্টা হাঁটতে, উনি পারবে না, কারণ ওনার কানেকটিভ টিস্যু গুলো আস্তে আস্তে স্টিভ হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ব্লাড ভেসেল, অর্গান, এগুলো উম, আরো রিজিড হয়ে যায়, সেল মেমব্রেন চেঞ্জ হয়ে যায়। তারপরে অক্সিজেন এবং নিউট্রিয়েন্ট গুলো সাফিসিয়েন্টলি তারা পায় না, যার ফলে কার্বন ডাই অক্সাইড এবং আদার ওয়েস্টেজ রিমুভ করা স্লো হয়ে যায়। এবং এর ফলেই দেখা যায় এজিং এর কারণে আমরা আস্তে আস্তে আমাদের বিভিন্ন রকম অর্গানে বিভিন্ন রকম সমস্যা শুরু হয়ে যায়। তারপরে নার্ভাস সিস্টেমে চেঞ্জ আসে। নার্ভাস সিস্টেমে চেঞ্জ হলে কি হয়, কগনিশন, মেমোরি, লার্নিং অ্যান্ড ইন্টেলিজেন্সের চেঞ্জ আসে। দেখবেন যে আগে যেই মানুষটা একটা কথা একবার বললেই কাজ হতো, সেই মানুষটাকে একটা কথা বারবার বলতে হচ্ছে, তারপরেও সে মনে রাখতে পারছে না বা শিখতে পারছে না। হ্যাঁ, বয়সের কারণে দেখা যায় তার এই যে নার্ভাস সিস্টেমের একটা চেঞ্জ হয়। হুম। তারপর ভিশন, হিয়ারিং, তারপরে তাদের টেস্ট অ্যাকুইটি। এখন একটা ইয়াং মানুষ যতটা তৃপ্তি করে খেতে পারবে, একটা বয়স্ক মানুষ কিন্তু সেটা পারে না। তাদের চোখের সমস্যা দেখা যায়, অনেকে দেখে কানে কম শুনছে। এগুলো এজিং এর নর্মাল প্রসেস। এমনকি এজিং এর কারণে স্মেল এবং টাচেও পরিবর্তন হয়। স্মেলও ঠিক মতো পায় না তারা। হ্যাঁ, এবং টাচ করলে যে ফিল, একটা কম বয়সী মানুষকে টাচ করলে সাথে সাথে রেসপন্স করবে, কারণ তার নার্ভাস সিস্টেমটা খুব স্ট্রং থাকে, খুব অ্যাক্টিভ থাকে। কিন্তু দেখা যায় একটা এজেড পপুলেশনকে আমরা যখন টাচ করি, তার ফিল করতে সময় লাগে। হ্যাঁ। এখন এই যে জেরিয়াট্রিকের সাথে বাংলাদেশে না, সারা বিশ্বে এখন জেরিয়াট্রিক নিয়ে খুব কথাবার্তা হচ্ছে। জেরন্টোলজি একটা সাবজেক্ট হয়েছে যেখানে জেরিয়াট্রিকদের নিয়ে পড়াশোনা হয়, স্টাডি বা নলেজ অফ জেরিয়াট্রিক। এই যে জেরিয়াট্রিকের সাথে স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিনের একটা বেসিক ডিফারেন্স আছে, সেটা কি আপনারা বলতে পারবেন? ডক্টর আছেন কয়জন এখানে? জি ম্যাডাম, আমরা ডেন্টিস্ট আছি এখানে। কি আমরা আছি? তিন তিন ওই তিনজন তো তিনজন আছি। ডাক্তারই তো। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনারা বলতে পারবেন এই যে স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিনের সাথে জেরিয়াট্রিক্স এর কি পার্থক্যটা? না ম্যাডাম, বুঝতেছি না তো ঠিক।
না ম্যাডাম, আচ্ছা ঠিক আছে। খুবই একটা মানে একদম সাধারণ কথা, একবার শুনলেই আপনারা বুঝবেন যে, এবং কখনো ভুলে যাবেন না আর। সেটা হচ্ছে একটা জেরিয়াট্রিক কেস যখন আসে তার কিন্তু মাল্টিপল কমপ্লিকেশন থাকে, তাই না? তার মাল্টিপল অর্গানে কমপ্লিকেশন থাকে। তখন কি হয়, তাকে কিন্তু ইন্ডিভিজুয়াল ওষুধ দেওয়া যায় না, যায় কি? তখন তাকে না না সাপ্লিমেন্টারি ম্যাডাম, অনেক হিসেবে, হ্যাঁ, তখন নিজেদের ফ্যামিলিতেও জেরিয়াট্রিক কেস আছে, দেখেন চিন্তা করে যে কত রকম সমস্যা তাদের হয়। কিন্তু দেখা যায় যে স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিন কি করে, স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিন তার আব্বাই ফোন দিছে তারে। স্ট্যান্ডার্ড, আপনারা আমাকে শুনতে পাচ্ছেন? দেও আমি কই আব্বার লই জি ম্যাডাম, জি জি ম্যাডাম। আচ্ছা, স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিনে হয় কি, একদম সিমটোমেটিক ট্রিটমেন্ট দিলে সাথে সাথে কাজ শুরু করে দেয়। তার মানে স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিনে মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট থাকে না, তার ফলে চিকিৎসা দেওয়া খুব সহজ হয়ে যায়। কিন্তু আপনার জেরিয়াট্রিক কেসের ক্ষেত্রে দেখা যায় যে মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট থাকে, যার ফলে স্পেসিফিক ট্রিটমেন্ট দেওয়া খুব ক্রিটিক্যাল হয়ে যায়। সেই ক্ষেত্রে দেখা যায় যে একটা ট্রিটমেন্ট দিয়ে সেই প্রবলেমটাকে সলভ করে তারপরে দ্বিতীয়টার দিকে যেতে হয়। তো এইটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিনের সাথে জেরিয়াট্রিকের পার্থক্য। এবং দেখবেন যে জেরিয়াট্রিক কেসগুলো কিছু প্রফেসরই থাকে, তারা শুধুমাত্র জেরিয়াট্রিক কেস হ্যান্ডেল করে, হ্যাঁ। আবার দেখা যায় স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিনের এখন খুব ভালো হচ্ছে, যে হচ্ছে বলে কি ইন্টারনাল মেডিসিন। ইন্টারনাল মেডিসিনের যারা ডাক্তার থাকে তারা কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিন প্র্যাকটিস করে। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই যে এজিং জি প্রসেসটা, ম্যাডাম, জি এই ম্যাডাম। নর্মাল একটা এজিং প্রসেস, তার সাথে যে আমাদের যে জেরিয়াট্রিক কেস, তার সাথে স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মেডিসিনের একটা ডিফারেন্স, স্ট্রং ডিফারেন্স, ডিফারেন্স জি ম্যাডাম। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। আপনারা একটু দেখেন আর অ্যাসাইনমেন্ট দুটো আমাকে সাবমিট করবেন, একটা দিবেন আগামী ক্লাসের আগে, আর একটা দিবেন পরের সপ্তাহে, ঠিক আছে? এই দুটো অ্যাসাইনমেন্ট সাবমিট করেন। আর আপনাদের ক্লাস বাকি থাকবে হচ্ছে লাইভ টেবিল আর পপুলেশন প্রজেকশন অ্যান্ড এস্টিমেশন। আপনাদের যদি কোনো সোর্স থাকে আপনারা একটু রিভিউ করে রাখলে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে শেষ করে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে? আর এর মধ্যে আপনাদের কাজ হলো প্রত্যেকটা লেকচার একবার করে রিভিউ করা। কারো যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে আমি চেষ্টা করব সেটা সলভ করে দেওয়ার, ওকে ম্যাডাম, ঠিক আছে? জি ম্যাডাম। ও ম্যাডাম, ম্যাডাম, আমাদের আমাদের হোমওয়ার্ক তো মানে এক্সারসাইজ একটা, তাই না? একটা এক্সারসাইজ আর একটা তো মানে ম্যাডাম হ্যাঁ, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট। হোমওয়ার্কটাই হচ্ছে ওই যে মেজার্স অফ ফার্টিলিটির যে এক্সারসাইজ। এক্সারসাইজ গুলো আমি দিয়েছি সেটা, হ্যাঁ সেটা। আর একটা অ্যাসাইনমেন্ট করতে দিয়েছি পপুলেশন পলিসি অফ বাংলাদেশ, ঠিক আছে? ম্যাডাম ওই এক্সারসাইজটা ম্যাডাম, যেটা অঙ্কগুলো, ওটা কিভাবে সাবমিট করবো আপনার কাছে? অঙ্কগুলো আপনারা, ও আচ্ছা, কম্পিউটারে যদি ইউজ টু না হন তাহলে হাতে করে ছবি তুলে ওইটা হচ্ছে আপনারা ওই যে ডক্টর আরিফ সাহেবকে আপনারা একটু মেল করে দিয়েন, উনি আবার এটা কম্পাইল করে জিপ করে আমাকে পাঠায় দিবে, হ্যাঁ। আমি ওইভাবে ইভালুয়েশন করব আপনাদের। কারণ এই ডকুমেন্টস গুলো আমাদের রাখতে হয় কন্ট্রোল অফ এক্সামে সাবমিট করার জন্য, যে আমরা যে আপনাদের অ্যাসাইনমেন্ট দিয়েছি বা কুইজ টেস্ট নিচ্ছি, এইগুলো ডকুমেন্টেশন লাগে আপনাদের রেজাল্ট ফাইনালে সাবমিট করার সময়, হ্যাঁ। এই জন্য আমি বলছি এভাবে দিলে আপনাদেরও সুবিধা হবে, কেউ মিসিং হবে না, আমারও সুবিধা হবে, ঠিক আছে? ওকে ম্যাডাম, ওকে। ঠিক আছে, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আজকে শেষ করছি এখানে। ওকে ম্যাডাম, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। পরে যদি আপনার কাছে সব ওয়ালাইকুম আসসালাম। আপনার মেরে দেই সরাসরি, কিছু মিসিং হইতেই পারে। ক্লাস শেষ।
স্টুডেন্টই 9 জন। কেন বাকিরা গোয়ে করছে? এই কজনই তো দেখি সবসময়।